কত আরাম করে ঘরের মাঝে ঘুমাচ্ছিলাম, আমার মায়ের এটা সহ্যই হলো না, কাঠ কাটতে পাঠিয়ে দিল। দূর দূর, ভালোই লাগে না। হঠাৎ করেই রমেশ দেখতে পায় জঙ্গলের মধ্যে একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না, এই মেয়েটা এখানে কে? এভাবে পড়ে আছে কেন? মনে হয় অসুস্থ হয়ে পড়ে আছে। মেয়েটির জ্ঞান ফেরাতে হবে। আচ্ছা, বলছি যে তুমি কে? এই জঙ্গলের মধ্যে এভাবে অজ্ঞান হয়ে পড়ে আছো কিভাবে? আসলে আমার নাম পূর্ণিমা। কিছু দুষ্ট লোক আমাকে তাড়া করেছিল। ছুটতে ছুটতে কখন গাছের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেছি, কিছুই বুঝতে পারিনি। তোমার বাড়ির ঠিকানাটা বলো, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসছি। ওরা আবারও আসতে পারে, এখানে একা একা থাকাটা নিরাপদ নয়। কিন্তু আমি তো কিছুই মনে করতে পারছি না। কে আমার বাবা মা, কোথায় আমার ঠিকানা, কোথায় আমার বাড়িঘর, আমি কিচ্ছু মনে করতে পারছি না। আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। আমি এখন কোথায় যাব? আচ্ছা শোনো না, কেঁদো না। তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমি তোমাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। আমার বাড়িতে আমার মা, আমার ভাই, ভাবি, আমার বাবা রয়েছেন। আশা করছি ওনারা তোমাকে খুব ভালোবাসবেন। তোমার যদি কোনো আপত্তি না থাকে, তুমি বলতে পারো। না না, আমার আবার আপত্তি থাকবে কেন? একজন অচেনা অপরিচিত মেয়েকে আপনি সম্মান দিয়ে বিয়ে করতে চাচ্ছেন, আপনার ঘরে আশ্রয় দিতে চাচ্ছেন। এটা তো আমার ভাগ্য। আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। এরপর রমেশ পূর্ণিমাকে বিয়ে করে নেয়। কিরে রমেশ, তোর সাথে এটা কে? তোকে তো পাঠিয়েছিলাম কাঠ কাটতে, তুই সাথে এটা কাকে এনেছিস? হ্যাঁ, কি রে, কথা বল, কথা বলছিস না কেন? মা, ওর নাম পূর্ণিমা। ও জঙ্গলে অজ্ঞান হয়ে পড়েছিল। মেয়েটাকে দেখে আমার খুব মায়া হয়, তাই আমি ওকে বিয়ে করে নিয়ে এসেছি। ও আমার বিয়ে করা বৌমা। আরে মুখ পোড়া, বিয়ে কি মুখের কথা নাকি? তুই যেখান থেকে সেখান থেকে একটা যাকে তাকে তুলে নিয়ে চলে আসবি আর বিয়ে হয়ে গেল? নিজে তো দুই পয়সা রোজগারও করতে পারিস না, সেই সাথে তুই আরেকজনকে নিয়ে এসেছিস। এখনো তুই বড় ভাইয়ের টাকাই খাস, আর তার উপর বিয়ে করে এনেছিস। এই বিয়ে আমি মানি না। তার উপর কি কুৎসিত একটা মেয়ে তুই বিয়ে করে এনেছিস, নিজেরই খাবার জোগাড় করতে পারিস না, সে আবার বিয়ে করেছে। এই বিয়ে আমি মানি না। লজ্জা নেই তোর? ছি! আহ মিনতি, ছেলেটা না হয় একটা ভুল করেছে, তাই বলে নতুন বউয়ের সামনে তুমি এভাবে বলতে পারলে? মানুষের সৌন্দর্য তার মনের মধ্যে, তার চেহারার মধ্যে নয়। আরে এই বুড়ো, তুমি চুপ করো। ছোট ছেলের সব সময় পক্ষপাতিত্ব করো। তা তোমার ছোট ছেলে কয় টাকা কামাই করে খাইয়েছে? বড় ছেলেটা না থাকলে তো এতদিনে পটল তুলতে। এই তোমার জন্যই ছেলেটা বিগড়ে গেছে। মা, তুমি এভাবে বাবাকে বলো না। আমি না হয় একটা ভুল করেই ফেলেছি, মানছি। কিন্তু আমি কথা দিচ্ছি, পূর্ণিমা এই ঘরের সব সময় ভালোই করবে। ও কিন্তু খুব লক্ষ্মী একটা মেয়ে। হ্যাঁ মা, আমাদের ভুল হয়ে গেছে। মা বাবা হিসেবে আমাদেরকে ক্ষমা করে দিন না মা। এই সংসারের সব সময় আমি ভালো চাইবো। এই যে দেখেছো, তোমার ছোট ভাইকে গান্ডে পিণ্ডে গিলিয়ে এত বড় করলে, আর সে আমাদের না জানিয়েই বিয়ে করে নিয়ে চলে এলো। কোন জায়গার কোন অজাত মেয়েকে বিয়ে করে এনেছে জানি না। ছ্যা ছ্যা, দেখতেও কি কুৎসিত। আরে বাদ দাও তো, ছেলে মানুষ, বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে করে নিয়েছে। খুব একটা খারাপ কাজ তো করেনি মালা, বুঝলে? ভুল একটা যখন করেই ফেলেছে, কি আর করার, যাক, ক্ষমা করে দাও। ক্ষমা? কিসের ক্ষমা? তোমার ভাইয়ের তো দু পয়সা ইনকাম করার মুরদ নেই, তার উপর আবার আরেকজনকে এনে জোটালো। তাছাড়া তোমার বুড়ো বাপ মায়ের পেছনেও তো খরচ কম হয় না। আমি আর কটা দিক দেখবো, আর কত সহ্য করব আমি, হ্যাঁ? আরে গিন্নি, তুমি তো কয়েকদিন আগে বলছিলে ঘরের কাজগুলো একা একা করতে তোমার কষ্ট হয়। এই তো একটা লোক পাওয়া গেল, এখন থেকে ছোটনের বউকে দিয়েই তুমি ঘরের কাজকর্মগুলো করাবে। এই তো একটা মানুষও পাওয়া গেল,
আর মাইনেও দিতে হলো না। ব্যাপারটা ভালো না? একটু সহজ করে ভাবো না গিন্নি। মা, আজকে দুপুরে আমাদের সবার জন্য কি রান্না করব গো? বাহ 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 বাহ, অতিভক্তি চোরের লক্ষণ। সে যাই হোক, আমার বড় বৌমার তোমার ভাসুর আর শ্বশুরের জন্য দেশি মুরগির ঝোল রান্না করো, সেই সাথে একটু ডালও করো। আর আমাদের দুজনের জন্য কি করব? তোমাদের দুজনের জন্য কিছুই করতে হবে না। রমেশ তো 2 পয়সা ইনকামও করে না, আবার দেশি মুরগির হাড় চেবোতে মন চাচ্ছে তোমার? বাসি যে ভাত আছে, ডাল দিয়ে ওটাই খেয়ে নেবে দুইজন। আচ্ছা মা, ঠিক আছে, আমি তাহলে রান্না চাপিয়ে দিচ্ছি। এরপর পূর্ণিমা দুপুরের জন্য রান্না বান্না করতে থাকে আর ভাবতে থাকে, এই বাড়ির কেউই আমাকে পছন্দ করে না। যেভাবেই হোক, এই বাড়ির সবার মন জয় করতেই হবে আমার। বড় বৌমা, কি করছো মা? আমার একটু টাকার দরকার ছিল। তোমার শ্বশুরের শরীরটা খুব খারাপ, ওষুধগুলোও শেষ হয়ে গেছে, যদি কয়টা টাকা দিতে। ঠিক আছে ঠিক আছে, আপনার বড় ছেলে আসুক, আমি আপনার কাছে পাঠিয়ে দেব। আর হ্যাঁ, আপনার ছোট বৌমাকে সেই কখন বলেছি আমার গোসলের জন্য পানি গরম করে দিতে, কোথায় সেটার দেখি নামগন্ধ নাই। ঠিক আছে মা, একটু দাঁড়াও, আমি এখনই গিয়ে বলছি তোমার গোসলের পানির ব্যবস্থা করে দিতে। ও মা, মুখে কি লাগিয়েছো গো? আমাকে একটু দেবে নাকি? আমি একটু মুখে লাগাই। ও মা, বুড়ো বয়সে কি বলছে শুনো? আপনি এসব কেন লাগাবেন? আমি মুখে লাগিয়েছি সুন্দরী হওয়ার জন্য। এটা হলুদ বাটা, আপনি জানতো এখান থেকে। কি রে ছোট বৌমা, সেই কোন সকালে মাত্র 2টা রান্না করতে পাঠিয়েছি তোকে রান্নাঘরে, এখনো তোর রান্না শেষ হয়নি? আসলে মা, আগে কখনো রান্না করিনি তো, এই জন্য একটু দেরি হচ্ছে। আমার রান্না প্রায় শেষের দিকে মা। কিছু লাগবে আপনার? আরে বড় বৌমা নাকি তোকে পানি দিতে বলেছে গোসলের, সেটা কখন দিবি? বড় বৌমার মাথা গরম হয়ে গেলে কিন্তু সমস্যা আছে। যা, জলদি যা। মা বাপ কি কিছু শেখায়নি? এতক্ষণ লাগে নাকি একটা কাজ করতে? মা, আমি মশলাটুকু বেটে নিয়ে ভাবির জন্য পানি গরম করে দিচ্ছি। আরে না, আগে বড় বৌমার পানি গরম করে দে, তারপরে অন্য কিছু। বড় বৌমা যদি খেপে যায়, তাহলে কি তোর বর পারবে আমাদেরকে চালাতে? তোর বরের তো 2 পয়সা ইনকাম করার মুরদ নেই। যা, তাড়াতাড়ি বড় বউয়ের পানির ব্যবস্থাটা আগে করে দে। এরপর পূর্ণিমা বড় বউয়ের জন্য পানি আনতে চলে যায়। এই মেয়ে, তুমি কে গো? তোমাকে তো এই গ্রামে আর কখনো দেখিনি। আমি মল্লের বাড়ির ছোট বউ। নতুন বিয়ে হয়েছে তো আমাদের, তাই হয়তো তোমরা আমাকে চিনতে পারছো না। ও মা, মিনতি কাকিমার ওই বেকার ছেলেটার বউ নাকি তুমি? দিন শেষে এই কালো মেয়েটার মাঝে কি খুঁজে পেলো সে? শেষমেশ একেই বিয়ে করলো। হ্যাঁ রে, তা যা বলেছিস, প্রথমে দেখে তো আমি ভয়ই পেয়ে গেছিলাম। এমন কালো তো জীবনেও দেখিনি রে। মানলাম আমি কালো, কিন্তু আমার এই কালো গায়ের রং তো আমি তৈরি করিনি। তোমরা কেন তার সৃষ্টি নিয়ে এমন হাসি তামাশা করছো? আর তাছাড়া মানুষের সৌন্দর্য থাকে তার মনে, তার চেহারায় নয়। ছি, এসব কোনো খাবার হয়েছে? দেখতে যেমন কুৎসিত, সেরকম রান্নাটাও কুৎসিত। এটা কোনো খাবার রান্না করেছো? নুন ঝাল কোনো কিছুই ঠিক নেই। আমার দুপুরের খাবারটাই নষ্ট করে ফেললো। ভাবি, আসলে আমি প্রথমবার রান্না করেছি তো, তাই হয়তো একটু নুন ঝাল উল্টো পাল্টা হয়েছে। আমি কিন্তু খুবই চেষ্টা করেছি রান্নাটা ভালো করার জন্য। উফ, তোর চেষ্টা দিয়ে আমাদের কি হবে রে? তোর জন্য আমাদের দুপুরের খাবারটা নষ্ট হয়ে গেল। আমার স্বামীর টাকা এসব কেনা, এখন কি হবে? কে খাবে এই বিচ্ছিরি খাবারগুলো শুনি? আরে বড় বউ, এমন করছো কেন? তুমি যতটা বলছো অতটাও খারাপ হয়নি ছোট বউয়ের রান্না। ও তো বাড়িতে সবে এসেছে, মাত্র 2 দিন হলো। আসতে না আসতেই রান্না করা শুরু করে দিয়েছে। একটু সময় দাও, আস্তে আস্তে আরো ভালো হবে।
ও তো তাও নতুন বউ হয়ে এসেই সব কাজকর্ম করছে। তুমি তো কখনোই এই বাড়ির কোনো কাজ করোনি। তোমার কি এমন করা সাজে? মা, দেখুন শ্বশুর মশাই কিভাবে কথা বলছে, আমার বিপক্ষে গিয়ে কথা বলছে। আমার স্বামী যদি আপনাদেরকে খাইয়ে পরিয়ে না রাখতো, তাহলে তো এতদিন পথে বসে মরতেন দুজনে। আপনি কি কিছু বলবেন না মা? হ্যাঁ গো, তোমার কি মাথা টাথা ঠিক আছে? তুমি কাকে কি বলছো? বড় বৌমা কেন রান্নাঘরে যাবে বলো তো? ও হলো খানদানি বংশের মেয়ে, আর এই ছোট লোক বাড়ির মেয়ে রান্নাঘরে ঢুকে এটুকু কাজ করতে না পারলে তো কথা শুনবেই। সেই কথা শোনালেও দোষ। মা, আমার ভুল হয়ে গেছে। এরপর থেকে আমি আরো সতর্ক হয়ে রান্না করব। আমায় ক্ষমা করুন। কি গো, সারাদিন তো বাইরেই ছিলে, কোনো কাজকর্ম কি খুঁজে পেয়েছো? না গিন্নি, সারাদিন অনেক চেষ্টা করলাম, অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোনো কাজই পেলাম না। কিন্তু তোমার মুখটা এমন পানসে দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? তেমন কিছু হয়নি। তোমার বাড়ির কেউই আমাকে পছন্দ করে না। অনেক চেষ্টা করছি, কিন্তু কারোই মন জোগাতে পারছি না। মনে হচ্ছে এই বাড়িতে আর আমার বেশি দিন থাকা হবে না গো। তুমি জলদি কিছু একটা করো না। আমি এই বাড়ি থেকে তাড়াতাড়ি চলে যেতে চাই। আর ভালো লাগছে না। কষ্ট পেও না বউ, আমরা আসলে না জানিয়ে বিয়ে করেছি তো, তাই সবার মনে অনেক কষ্ট হয়েছে। যাই হোক, কিছুদিন থাকো, দেখবে সবাই তোমাকে আপন করে নিয়েছে। তুমি আর একটু ধৈর্য ধরো বউ, দেখবে সব ঠিক হয়ে যাবে। কি গো বিয়াই, আপনার ছেলে নাকি কোনো এক অজাত মেয়েকে বিয়ে করে এনেছে? সেই খবরটা পেয়েই তো ছুটে এলো। হ্যাঁ গো বুবু, কি আর বলবো, এমন জাত কুলহীন মেয়েকে বিয়ে করেছে যার ঢুকুলে নাকি কেউ নেই। আর জানো না মা, বংশ পরিচয় নেই সেটা না হয় বুঝলাম, কিন্তু এমন কালো কুচকুচে মেয়ে মানুষের সামনে পরিচয় দিতে লজ্জা লাগে। তুমি তো জানোই মা, এই পরিবারটার সব কিছু আমার স্বামীর উপর নির্ভর করে। একজন ইনকাম করে আর কতজনকে চালায় বলো তো? না জানি আমার স্বামীর কোন দিন কি হয়ে যায়। তা বিয়াইন, আপনার বেকার ছেলেটার কি করে এত সাহস হলো না জানিয়ে বিয়ে করার? আমার জামাইটা আর কত দিকে সামলাবে? আপনার ওই বেকার ছেলেটাকে ঘাড়ে ধরে বের করে দিচ্ছেন না কেন? আমি মানছি আমার ছেলেটা ভুল করেছে, কিন্তু আমি ওকে কিভাবে বাড়ি থেকে বের করে দেব? ও তো আমার নিজেরই পেটের সন্তান। কিছুদিন পরে ও নিজের একটা কাজের ব্যবস্থা ঠিক করে নেবে। আর কাজের ব্যবস্থা? আপনার ছোট ছেলের কাজের ব্যবস্থা হতে হতে দেখবেন আপনার বড় ছেলের কবরে যাওয়ার বয়স হয়ে গেছে। এই যে মা, তুমি নাকি সোনালীর কাছে বলেছিলে কিছু টাকা লাগবে বাবার ওষুধের জন্য। এই যে এটা নাও, আরো লাগলে পরে দিয়ে যাব। তুই না থাকলে এই বুড়ো বুড়ির কি যে হতো বাবা, আল্লাহ জানে। তোর ছোট ভাইটার তো কোনো চিন্তাই নেই আমাদেরকে নিয়ে। তা বলছিলাম বাবা, তুই তো তোর ছোট ভাইয়েরও একটা গতি করে দিতে পারিস। ছেলেটা আর কতদিন তোর ঘাড়ে বসে বসে খাবে বলতো? হ্যাঁ বাবা, আমিও তাই ভেবেছি। ছোটনকে আজকেই আমার চালের গুদামে একটা ছোটখাটো কাজের ব্যবস্থা করে দেব, ভালো মাইনেও দেব। এভাবে আমার আঁচলের তলে রেখে ওকে আর কতদিন খাওয়াবো? তোর মতো ছেলে অনেক পুণ্যের জোরে আমি পেয়েছি রে সোনা। সারা জীবন তুই ভালো থাকিস, সুখে থাকিস, এটাই সব সময় দোয়া করি। আরে বাবা, এত বড় চালের গুদাম! আরে ভাই, এটা কি তোর? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আরে হ্যাঁ রে ছোটন, এটা আমারই। আর আজ থেকে তুই এই গুদামে কাজ করবি। আর কতদিন এভাবে বেকার থাকবি? নিজের কথা না ভাবলেও তোর বউয়ের কথাটা তোকে ভাবতেই হবে। কাল থেকে নিয়মিত ভালোভাবে কাজ করবি। আজ বিকেলে আমি চলে যাব সোনালি মা। তা দেখলাম জামাই বাবাজি তোর ওই বেকার দেওরটাকে নিজের দোকানেই কাজে রেখেছে। হ্যাঁ মা, আমিই বলেছিলাম ওকে কাজ দিতে। এভাবে বেকার বসে না থেকে আমার স্বামীর টাকা পয়সাগুলো ধ্বংস না করে নিজে একটু কাজ করে খাক। কেন মা, কোনো সমস্যা?
আরে বোকা মেয়ে, এসব করার আগে তো একবার আমার সাথে পরামর্শ করে নিবি। তোর ওই বেকার দেওয়ারটা তো বেকার থাকলেই ভালো ছিল। এখন যে তুই ওকে স্বাবলম্বী করছিস, কদিন পর তো ও নিজে এসে তোদের সম্পদের ভাগ চাইবে। তখন কি হবে, কিছু ভেবে দেখেছিস? এভাবে তো ভেবে দেখিনি। আমার স্বামী এই পরিবারের জন্য এত করলো, নিজেই কষ্ট করে এই সম্পদগুলো করলো, সেই সম্পদের মধ্যে ভাগ হলে তো আমি মেনে নিতে পারবো না। তুমি দেখো শুধু, তার আগেই আমি এই ছোট দেওরকে আর তার বউকে বিদেয় করব। মা, আপনি অমন করে কাঁদছেন কেন মা? কি হয়েছে মা? কি হয়েছে? আহ মা, এই বুড়ো বয়সে এই ন্যাকামো কান্না বাদ দিয়ে বলুন না কি হয়েছে। আমার বড় ছেলে তোমার শ্বশুরের ওষুধ আনার জন্য কিছু টাকা দিয়ে গেছিল। ওষুধের কেনার টাকাটা এই পাশেই রেখেছিলাম। তোমার শ্বশুরের শরীরটা খুব খারাপ করেছে, কিন্তু সেই টাকাটা আর পাচ্ছি না। এ কি মা, এ আপনি কি বলছেন? এই ঘরে তো বাইরের কেউ আসেনি, তাহলে টাকাটা কোথায় গেল মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাইরের কেউ আসা লাগবে? তুই তো চোর। মা, আমার মনে হচ্ছে ওই চুরি করেছে। ওর ঘরে গিয়ে একবার দেখুন, চলুন। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। এ কি বলছো বড় বৌমা? ছোট বৌমা আর যাই হোক, সে চুরি কেন করবে বলো তো? তাও আবার ওর শ্বশুরের ওষুধের টাকাটা। হতে পারে না মা, এ হতে পারে না। আহ মরণ, ছোট বউকে যদি এতই ভালো মনে করেন, তাহলে আমার স্বামীর কামাই খাওয়া বন্ধ করে দিন। তারপর বড় বউ গিয়ে ছোট বউ পূর্ণিমার ঘরটা সার্চ করে, আর সেখানে ওই টাকাগুলো পাওয়া যায়। বিশ্বাস করুন মা, আমি জানি না আমার ঘরে এই টাকাগুলো কি করে আসলো। সত্যি আমি জানি না। সব চোরই এরকম নিষ্পাপ সাজে ধরা পড়ার পরে। খুব তো ভালো বলছিলেন মা, এখন কি বলবেন বলুন। যে ছোট বউ, তোকে আমি অপছন্দ করতাম ঠিকই, কিন্তু তুই যে এত বড় চোরনি আমি এটা কখনোই ভাবতে পারিনি। এই জন্য লোকে বলে জাতের মেয়ে কালো ভালো, কিন্তু তোর তো সেই জাতও নেই। ছি 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 ছি। মা, বিশ্বাস করুন মা, আমি ষড়যন্ত্রের শিকার। এই টাকাটা আমি চুরি করিনি মা। আমার কিছু লাগলে আমি তো আপনার কাছেই চাইতাম মা। আমাকে একটাবার বিশ্বাস করুন মা। হয়েছে হয়েছে, তোর ওই ন্যাকা কান্নায় আর কেউ ভুলবে না। তোকে কেউ আর কখনো বিশ্বাসও করবে না। মা, এই চুন্নিকে যদি ঘরে রাখো, তাহলে কোন দিন না জানি আরো কি কি চুরি করে বসে। একে বাড়ি থেকে বিদেয় করো। তখনই সেখানে রমেশ চলে আসে। আরে বউ, কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? মা, ভাবি, কি হয়েছে? তোমরা এভাবে চিৎকার করছো কেন ওর সাথে? আর কি বলবো রে খোকা, এ তুই কাকে বিয়ে করে এনেছিস, যে নাকি নিজের অসুস্থ শ্বশুরের ওষুধের টাকাটাও চুরি করতে ছাড়ে না রে খোকা। ছি 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 ছি, এই মেয়েকে নিয়ে সংসার কি করে করবি বাবা তুই? এই জন্যই জাতকুল দেখে বিয়ে করা ভালো। আমাদের থেকে লুকিয়ে কোন একটা মেয়েকে বিয়ে করে এনেছো, যে কিনা তোমার নিজের বাবার ওষুধের টাকাটাও চুরি করে। ছি 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 ছি, এমন বউ নিয়ে আবার বড়াই করো তুমি? ছ্যাঃ। বিশ্বাস করো, আমি এই টাকাটা চুরি করিনি গো। আমি জানি না ওই টাকাটা আমার ঘরে কি করে এলো। তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। কেউ আমাকে বিশ্বাস করছে না গো, কেউই বিশ্বাস করছে না। আমি এটা বিশ্বাস করি না বউ। আমার স্ত্রী কখনোই এ ধরনের কাজ করতে পারে না। নিশ্চয়ই এর পেছনে কারো কোনো ষড়যন্ত্র রয়েছে। ভাবি, নিশ্চয়ই এর পেছনে তোমার হাত রয়েছে। তুমি ওই টাকাটা ওইখানে রেখেছো। মা, দেখেছেন আপনার ছেলে নিজের বউয়ের দোষ ঢাকার জন্য নিজের ভাবিকে কিভাবে অপবাদ দিচ্ছে? আমরা না থাকলে তো সবাই মিলে না খেয়ে মরতো। আপনি কি কিছু বলবেন, নাকি আমার স্বামীকে আমি ডাকবো মা? আরে ছোটন, কাকে কি বলছিস তুই? মায়ের তুল্য এই ভাবিকে তুই এভাবে কি করে কথা শোনাতে পারিস? তোকে সেই কবে থেকে এই ভাবি আর ভাই মিলে লালছে পালছে, খাওয়াচ্ছে, আর তাকে তুই এভাবে বলতে পারলি? এই বাড়িতে থাকতে হলে ওদের কথা মতোই থাকতে হবে তোকে। ওদের গোলামি করেই তোকে আর তোর বউকে চলতে হবে, বুঝেছিস? আর হ্যাঁ, এখনই ক্ষমা চা তোর ভাবির কাছে। ক্ষমা চা বলছি। আমি কারো কাছেই ক্ষমা চাইতে পারবো না মা। আর আমি থাকবোও না তোমাদের এই বাড়িতে। আমার এই স্ত্রীর এত অপমান সহ্য করে আমি এই বাড়িতে থাকতেও চাই না। তুমি থাকো তোমার ভালো ছেলে আর ভালো ছেলের বউকে নিয়ে। পূর্ণিমা, তুমি আসো, এক্ষুনি আমার সাথে চলো। আমরা কেউই এই বাড়িতে থাকবো না। এই বলে রমেশ তার বউ পূর্ণিমাকে নিয়ে পাশের গ্রামের
ছোট্ট একটা বাড়িতে গিয়ে ওঠে। ভালোই তো একটা কাজ পেয়েছিলে, তোমার দাদার কারখানাতে ভালোভাবে কাজ করছিলে। কি দরকার ছিল এভাবে সবকিছু ফেলে আমাকে নিয়ে চলে আসার? এবার কি হবে? ভাগ্যে যা আছে তাই হবে বউ, তুমি চিন্তা করো না। আমি এই জায়গায় খুঁজে খুঁজে কোনো না কোনো একটা কাজ ঠিকই জোগাড় করে নেব। আমার জন্য তোমার জীবনে এত কষ্ট। আমি আসলে তোমার জীবনের এক মস্ত বড় অশুভ নারী। আমার কারণেই তুমি আজকে ঘর ছাড়া হলে। আমার মতো মেয়ে তোমার জীবনে থাকার কোনো দরকারই নেই। নিজেকে অকারণে দোষারোপ করো না পূর্ণিমা। তুমি আমার জীবনের এক অমূল্য রতন। তোমাকে যে আমি খুব ভালোবাসি। পরের দিন থেকে রমেশ সারা গ্রাম তন্ন তন্ন করে সবার কাছে গিয়ে কাজ চাইতে থাকে, কিন্তু কোথাও সে কোনো কাজ পায় না। অবশেষে জমিদার বাড়িতে রমেশের মালির পদে কাজ হয়ে যায়। পরের দিন সকালে রমেশ জমিদার বাড়িতে কাজে যাচ্ছিল। হঠাৎ করে জমিদার গিন্নিকে পথে দেখে। তোমাকে অসংখ্য ধন্যবাদ রমেশ। তুমি সময় মতো আমার গিন্নিকে ঘরে এনেছো, না হলে কি যে হতো আল্লাহ জানে। জমিদার মশাই, কিছু মনে না করলে একটা প্রশ্ন করতাম। গিন্নিমা কেন এমন পাগলের মতো পথে ঘাটে ঘুরে বেড়ায়, যদি আমাকে একটু বলতেন। আসলে কি বলবো বাবা, আজ থেকে 2 বছর আগে আমাদের একমাত্র আদরের মেয়ে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে আমরা আর পাইনি। তারপর থেকেই আমার স্ত্রী এমন পাগলের মতো হয়ে তাকে পথে প্রান্তরে আজও খুঁজে বেড়ায়। সে এখন আর কাউকেই চিনতে পারে না। নিজের মেয়েটার জন্য একেবারে পাগলের মতো হয়ে গেছে। না জানি আমার মেয়েটা কোথায় আছে। জমিদার বাবু, কিছু মনে না করলে আপনার কন্যার ছবিটা যদি আমাকে দেখান, আমি যদি কোথাও দেখতে পাই তাহলে হয়তো আপনাদের সাহায্য করতে পারবো। পাশের ঘরে ওর ছবিটা রাখা আছে, তুমি গিয়ে দেখে নাও। আমি আর ওর ঘরে যাই না, ওর ছবি দেখলেই আমার বুকের ভেতরটা মুচড়ে ওঠে। এরপর রমেশ জমিদার কন্যার ছবি দেখে অবাক হয়ে যায়। সে তো আর কেউ নয়, তার নিজের স্ত্রী। কি গো, আজকে এত জলদি চলে এলে? নিশ্চয়ই জমিদার মশাই তোমাকে তাড়াতাড়ি ছুটি দিয়েছে, তাই না? চলো বাড়ি চলো, আমি তোমাকে খাবার দিচ্ছি। আরে না গিন্নি, আমি তো এখন বাড়িতে খাবার খেতে আসিনি। আমি আসলে তোমাকে নিতে এসেছি। আমি তোমার পরিচয় খুঁজে পেয়েছি। আমি জানতে পেরেছি কারা তোমার বাবা মা। তুমি চলো আমার সাথে এক্ষুনি, চলো। এসব তুমি কি বলছো? আমরা একটা অন্য গ্রামে চলে এসেছি, আর এখানে এসে তুমি আমার মা বাবাকে কি করে খুঁজে পেলে গো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি সব বুঝতে পারবে। তুমি আমার সাথে এক্ষুনি জমিদার বাড়িতে চলো। এসো না, এসো। এরপর তারা দুইজন মিলে জমিদার বাড়িতে যেতে থাকে। সেই কোন সকালে আপনাদের দুই বুড়ো বুড়িকে কয়টা কাজ করতে দিয়েছি, এখনো সেই কাজগুলো হলো না। খাওয়ার সময় তো সবার আগে, কিন্তু কাজের বেলায় কি কিচ্ছুই পারেন না? জলদি করুন, হাত চালান বলছি। বৌমা, আমাকে দিয়ে কাজ করাও ভালো কথা, কিন্তু তোমার শ্বশুর মশাইকেও দিয়েও আজকে কাজ করাচ্ছ? লোকটার দিয়ে প্রচন্ড শরীরে ব্যথা, ও তো মরে যাবে। মরে গেলে মরে যাক, তাতে আমার কি? এতদিন যে আমার স্বামীর কামাই রোজগার খেয়ে আসছেন, কাজের বেলায় যত বাহানা, তাই না? এ বাড়িতে থাকতে হলে আমার কথা মতোই চলতে হবে, কাজকর্ম করেই খেতে হবে। আর হ্যাঁ, এতদিন যে আমার স্বামীর কামাই গান্ডে পিণ্ডে গিলছেন, এখন একটু কাজকর্ম করুন। বড় বৌমা, এই বুড়ো শ্বশুর শাশুড়ির সাথে এমন খারাপ ব্যবহার করছিস, অথচ ছোট বৌমা আমাদের কত খেয়াল রাখতো। তোর কথা শুনে ওই মেয়েটাকে আমি ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিয়েছি। এভাবে এখন আর কান্নাকাটি করে লাভ হবে না মিনতি। তুমি তো রূপকে কদর করেছো, সেই রূপ এখন সাপ হয়ে তোমাকে দংশন করছে। সবই কর্মের ফল। এতদিন পর পূর্ণিমা তার নিজের বাড়িতে এসে তার সমস্ত স্মৃতিশক্তি ফিরে পায়, আর তার মাও মেয়েকে দেখে সুস্থ হয়ে যায়। হ্যাঁ রে সোনা মা, তুই এতদিন কোথায় ছিলি? মায়ের কথা বুঝি মনে পড়েনি? আমি মানছি আমি তোকে শাসন করেছিলাম, কিন্তু তুই আমাদেরকে এভাবে কষ্ট দিলি কি করে মা? তুই 2 বছরের জন্য আমাদেরকে ছেড়ে কিভাবে চলে গেলি মা? না গো বাবা, আমি তোমাদেরকে ছেড়ে এতদিন থাকতে চাইনি। আসলে আমি বাড়ি থেকে বের হওয়ার পর কিছু দুষ্ট লোক আমাকে ধাওয়া করে,
আমি পথ হারিয়ে জঙ্গলের মধ্যে হারিয়ে যাই। মনে হয় কোনো একটা গাছের সাথে ধাক্কা খেয়ে আমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলাম বাবা। আমি আর কাউকেই চিনতে পারিনি। তখন থেকে তোমার পাশে দাঁড়িয়ে থাকা এই মানুষটি তার ভালোবাসায় আমাকে আগলে রেখেছে এই 2টা বছর। আমার জন্য আজ সে তার পরিবার ছাড়া, সংসার ছাড়া। তুই ফিরে এসেছিস মা, কথা দে আমাদেরকে ছেড়ে আর কোথাও যাবি না মা। না মা, না বাবা, তোমাদেরকে ছাড়া আমি আর কোথাও যাব না। তোমরাই তো আমার জীবনের হারিয়ে যাওয়া রত্ন। এত বড় ঘরের মেয়ে তুমি, কিন্তু আমার পরিবার তোমার সাথে কতই না অন্যায় করেছে। আমাকে তুমি ক্ষমা করে দিও পূর্ণিমা। আমি তোমাকে সম্মানের জীবন দিতে পারিনি, এজন্য আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি। তুমি তোমার মা বাবার সাথে সুখে থেকো পূর্ণিমা। এইসব তুমি কি বলছো রমেশ? তোমার জন্য আমার মেয়ে এত বছর সুস্থভাবে বেঁচে আছে। তাছাড়া তুমি আমার মেয়ের জামাই, তুমি এভাবে কি করে চলে যেতে পারো রমেশ? তুমি তো আমার ছেলেরই মতো বাবা। তোমাকে আমি আমার সমস্ত জমিদারি ছেড়ে দিয়ে আমি একটু বিশ্রামে যেতে চাই বাবা। তুমি আজ থেকে আমাদের সাথে এখানেই থাকবে। তোমার জন্য আমরা আমাদের হারিয়ে যাওয়া মেয়েটাকে খুঁজে পেয়েছি। আমি তোমাকে কোথাও যেতে দেব না বাবা। হ্যাঁ রমেশ, তুমি কি করে আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারলে? আমি তোমাকে আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, আর ভবিষ্যতেও ভালোবাসবো। তুমি না থাকলে সেদিন আমার যে কি হতো সেটা আমি কি করে অস্বীকার করি বলো? এরপর থেকে রমেশ জমিদারির দায়িত্ব নেয় এবং পূর্ণিমাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্পটা কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।